আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 15 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সাইবার অভিযোগে ব্যাংক অ্যাকাউন্ট অনির্দিষ্টকাল ফ্রিজ নয়, এক রায়ে বলল গৌহাটি হাইকোর্ট। রাজ্যে বিরোধী ঐক্য নিয়ে ফের সরব হলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। প্রথমবার সাইরাং পৌঁছালো অটোমোবাইল কার্গো, এনএফএলের জন্য এক নতুন মাইল ফলক। প্রযুক্তি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে, কিন্তু বিচারপতিদের প্রতিস্থাপন নয়, বার্তা প্রধান বিচারপতি সূর্যকান্তের। জীবন বাজি রেখে সিডনিতে রক্তক্ষয়ী হামলায় মৃত্যু মিছিল থামালেন এক প্রৌঢ়। হানুক্কা কাণ্ডের পর দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে নিরাপত্তা জোরদার। জনগণনার পরিদেশে এনআরসি, 2027 সেন্সাস, 2028 রিপোর্ট, 2029-এর আগেই ডিলিমিটেশন, কেন্দ্রের স্পষ্ট রোডম্যাপ। বন্দে ভারত ট্রেনে মিলবে স্থানীয় খাবার, ভুয়ো টিকিট বুকিং রুখতে কড়া পদক্ষেপ রেলের। আজ 7 সকালে ভুবনডোহর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত 3টি দোকান। তাইওয়ান যুদ্ধে পরাজয় অনিবার্য, পেন্টাগনের রিপোর্টে চাপে ট্রাম্প প্রশাসন। দেশের রিজার্ভে 880 টন সোনা মজুত, বাড়ল বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও। সুদানে রাষ্ট্রপুঞ্জের গাড়িতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল 6 বাংলাদেশি শান্তিরক্ষীর, কড়া নিন্দা অ্যান্তনিও গুতেরেসের। সিরিয়ায় আইএস হামলায় 3 মার্কিন সেনা নিহত, চরম প্রতিশোধের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আসাদ সরকারের পতনের পর ফের মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। জেপি নাড্ডার উত্তরসূরি, বিজেপির কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন। পরিশ্রমী বিনয়ী যুবনেতা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ খবরটি হল, 26-এর নির্বাচনকে সামনে রেখে দলাইয়ে বিজেপির সাংগঠনিক তৎপরতা তুঙ্গে। দলাই নরসিংহপুর মণ্ডলে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের প্রশিক্ষণ। এবারে শুনুন বিস্তারিত খবর। সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করে রাখা যায় না, এই গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক পর্যবেক্ষণ করল গুয়াহাটি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, সাইবার অপরাধ তদন্তের প্রয়োজনীয়তার সঙ্গে একজন প্রকৃত ও আইন মেনে চলা অ্যাকাউন্টদারির অধিকারের মধ্যে যুক্তিসঙ্গত ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। বিচারপতি সঞ্জয় কুমার মেদি এই মন্তব্য করেন মালিগাঁওয়ে অবস্থিত একটি ক্ষুদ্র উদ্যোগ মেসার্স নেপালি কাটিং মিট শপের দায়ের করা একটি সিভিল রিট পিটিশনের শুনানিকালে। 13 ডিসেম্বর এই সংক্রান্ত আদেশ প্রকাশ পায়। আদালতে দাখিল করা আবেদনে জানানো হয়, সংস্থাটি 2024 সালের অক্টোবর মাস থেকে সংশ্লিষ্ট ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে। ওই অ্যাকাউন্টে 12 লক্ষ টাকার বেশি জমা থাকা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারি মাস থেকে হঠাৎ করেই সমস্ত ডেবিট লেনদেন বন্ধ হয়ে যায়। এর জেরে দৈনন্দিন ব্যবসায়িক খরচ, সরবরাহকারীদের অর্থ প্রদান এবং অন্যান্য জরুরি লেনদেন সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরবর্তীতে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে আবেদনকারী জানতে পারেন, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি কিংবা নিজের বক্তব্য পেশ করার সুযোগও দেওয়া হয়নি, এমনটাই আবেদনকারীর দাবি। আবেদনকারী আরও জানান, ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ ফ্রিজ হয়ে যাওয়ায় সম্পূর্ণ বৈধভাবে পরিচালিত তাদের ব্যবসা কার্যত অচল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে তারা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকিং অম্বাডসম্যানের দ্বারস্থ হলেও একটি ইমেইল বার্তার মাধ্যমে অভিযোগ খারিজ করে দেওয়া হয়। এরপর সংস্থাটি বাধ্য হয়ে গুয়াহাটি হাইকোর্টের শরণাপন্ন হয়। আদালতে আবেদনকারীর পক্ষ থেকে আরও যুক্তি দেওয়া হয়। ব্যাংক নিজেই দাখিল করা হলফনামায় স্বীকার করেছে যে সাইবার অভিযোগে উল্লিখিত অর্থের পরিমাণ প্রথমে 17,040 টাকা এবং পরে 20,176 টাকা বলা হয়েছে। এই অর্থের পরিমাণ ফ্রিজ করা অ্যাকাউন্টের মোট ব্যালেন্সের তুলনায় অত্যন্ত সামান্য। এই পরিস্থিতিতে পুরো অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা অযৌক্তিক ও অতিরিক্ত কঠোর পদক্ষেপ বলে দাবি করা হয়। ব্যাংকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, এনসিসিআরপি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে কথিত প্রতারণার প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব ছিল না বলেও ব্যাংক জানায়।
তদন্ত প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় সেজন্য যে কোনো শর্ত সাপেক্ষ হওয়া প্রয়োজন এমন বক্তব্য তুলে ধরে ব্যাংক উভয় পক্ষের বক্তব্য শুনে এবং নথিপত্র পর্যালোচনা করে বিচারপতি সঞ্জয় কুমার মেদি মন্তব্য করেন, এই ধরনের পরিস্থিতিতে সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যুক্তিসঙ্গত নয়। অভিযোগের সঙ্গে সম্পর্কিত অর্থের পরিমাণ সীমিত হলে পুরো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া ন্যায়সঙ্গত হতে পারে না বলেও আদালত অভিমত দেয়। আদালত নির্দেশ দেয় আবেদনকারীকে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি দিতে হবে, তবে তদন্তের স্বার্থে 6 মাসের জন্য 1 লক্ষ টাকার লিয়েন বজায় রাখতে হবে। একই সঙ্গে আদালত জানায় নির্ধারিত সময়ের মধ্যে যদি আবেদনকারীকে কোনো সাইবার অপরাধ বা প্রতারণামূলক লেনদেনের সঙ্গে যুক্ত করার মতো তথ্য সামনে না আসে তবে ওই লিয়েন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার করা হবে। এছাড়াও ব্যাংকের সম্ভাব্য কোনো আর্থিক ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা দিতে আবেদনকারীকে একটি ক্ষতিপূরণমূলক বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের মাধ্যমে রিট পিটিশনের নিষ্পত্তি করা হয়। পরবর্তী খবর, ফের বিরোধী ঐক্য নিয়ে সরব অখিল গগৈ। রাজ্যে বিরোধী ঐক্য নিয়ে ফের সরব হলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। রাইজোর দলের নেতা বলেছেন, বিরোধীদের মধ্যে আসন সমঝোতা শীঘ্রই সেরে নিতে হবে। বিরোধী জোট গঠন করতে হলে তা শীঘ্রই গঠন করতে হবে। রাজ্যের জনসাধারণ চাইছেন শীঘ্রই বিরোধী জোট গঠন করা হোক। ফ্যাসিবাদী গণতন্ত্র বিরোধী সরকারকে হটাতে চাইছেন জনসাধারণ। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈকে খোঁচা দিয়ে অখিল গগৈ বলেন, লুরিনজ্যোতি গগৈ, দেবব্রত শইকীয়া সহ অন্যরাও চাইছেন শীঘ্রই জোট গঠন হোক, কিন্তু যারা এতে গুরুত্ব দিচ্ছেন তাদের শীঘ্রই এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। পরবর্তী খবর, এনএফ রেলের জন্য এক নতুন মাইল ফলক। মাত্র কয়েক মাস হয়েছে দেশের রেল মানচিত্রে সংযুক্ত হয়েছে মিজোরাম। পাহাড়ি রাজ্যের রাজধানী আইজল সংলগ্ন সাইরাং স্টেশনের হাত ধরে এই পরিস্থিতিতে মিজোরামের সাইরাং স্টেশনে প্রথমবার নির্বিঘ্নে পৌঁছালো 119টি মারুতি গাড়ির প্রথম অটোমোবাইল কার্গো র্যাক। এই র্যাক গুয়াহাটি সংলগ্ন চাংসারি থেকে সাইরং পৌঁছায়। উল্লেখ্য, বৈরবী সাইরং রেল লাইন মিজোরামের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রেল বিশেষজ্ঞরা। বৈরবী সাইরং রেল রুটের দূরত্ব হচ্ছে 51.38 কিলোমিটার। পরবর্তী খবর, প্রযুক্তি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে কিন্তু বিচারপতিদের প্রতিস্থাপন নয়, বার্তা প্রধান বিচারপতি সূর্যকান্তের। বিচার ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ ও প্রযুক্তির সীমা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। উড়িষ্যায় আয়োজিত সাধারণ মানুষের জন্য ন্যায় নিশ্চিতকরণ, মামলা খরচ ও বিলম্ব কমানোর কৌশল শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রযুক্তি বিচার ব্যবস্থার সহায়ক হতে পারে কিন্তু কখনোই মানব বিচারের বিকল্প হয়ে উঠতে পারে না। সূর্যকান্ত বলেন, দেশের আদালতগুলিতে মামলার জট বিচার ব্যবস্থার প্রতিটি স্তরকে চাপে ফেলে দিচ্ছে। তার কথায়, ট্রায়াল কোর্ট থেকে সাংবিধানিক আদালত সব জায়গায় মামলার জট। উপরের স্তরে যখন বাধা তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই তার চাপ নিচের স্তরে আরও বেড়ে যায়। প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার পরিকাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেন, তার কথায় যথেষ্ট সংখ্যক আদালত না থাকলে সবচেয়ে আন্তরিক বিচার ব্যবস্থা ও লজিস্টিক চাপে ভেঙে পড়বে। প্রযুক্তির ভূমিকা প্রসঙ্গে সূর্যকান্ত জানান, কোভিড মহামারীর সময় প্রযুক্তি বিচার ব্যবস্থাকে অনেকটাই এগিয়ে দিয়েছিল, তবে প্রযুক্তির ঝুঁকিও সমানভাবে বিবেচনা করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, ডিপফেক ডিজিটাল গ্রেফতার ঝুঁকি বাড়াচ্ছে, তাই এই সময় প্রযুক্তি নিয়ে আশাবাদী হওয়া বিপজ্জনক। যে সংস্কার দরিদ্র, প্রবীণ বা ডিজিটালভাবে অদক্ষ মানুষকে বাদ দেয় তা সংস্কার নয়, পশ্চাৎপসরণ মন্তব্য করেন তিনি। সূর্যকান্তের মতে, প্রযুক্তি বিচার ব্যবস্থার চাকর হবে, প্রতিস্থাপক নয়। মানব বিচারকে শক্তিশালী করবে, প্রতিস্থাপন করবে না। প্রধান বিচারপতি আরও বলেন, নির্বাহী, আইনসেবা ও বিচার ব্যবস্থা যদি সমন্বয়ে না চলে তবে রাষ্ট্র ব্যবস্থা চাকাভাঙ্গা ত্রিচক্রযানের মতো ভারসাম্য রক্ষা করাই কঠিন হয়ে যায়। আইন তৈরি হয়, মামলা রুজু হয়, স্বাধীনতা সীমিত হয়, কিন্তু নাগরিক ন্যায় বিচারের সবচেয়ে জরুরি অংশ অর্থাৎ সময় মতো বিচার তা পায় না, কারণ পরিকাঠামো এতটাই দুর্বল। পরবর্তী খবর, জীবন বাজি রেখে সিডনিতে রক্তক্ষয়ী হামলায় মৃত্যু মিছিল থামালেন এক প্রৌঢ়। হানুক্কা কাণ্ডের পর দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে নিরাপত্তা জোরদার। অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি উৎসব,
হানুক্কাকে কেন্দ্র করে হওয়া ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। তবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারত যদি না এক প্রৌঢ় জীবন বাজি রেখে হামলাকারী বন্দুকবাজকে নিরস্ত্র করতেন। তার সেই অবিশ্বাস্য সাহসিকতার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায় পার্কিং এলাকার ধারে দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে এক হামলাকারী। ঠিক সেই সময় রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িকে আড়াল করে ধীরে ধীরে হামলাকারীর পিছনে পৌঁছে যান এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তিনি জঙ্গির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেন এবং অস্ত্রটি উল্টো তার দিকেই তাক করেন। অস্ত্রহীন হয়ে হতবিহ্বল হয়ে পড়ে লোকটি। সাহসী ওই ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে বন্ডি বিচের শিশু পার্কের কাছে হানুক্কা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আচমকাই হামলা চালায় বন্দুকবাজরা। তদন্তকারীদের দাবি মাস খানেক ধরে পরিকল্পনা করে এই হামলার ছক কষা হয়েছিল। গুলির শব্দ শুনেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত হয়, আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হানুক্কা উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য সন্ত্রাস হামলার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। সূত্রের দাবি ইহুদি ধর্মীয় স্থাপনাগুলোর উপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনগুলো, বিশেষ করে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে। গোয়েন্দা সূত্র জানিয়েছে প্রাপ্ত তথ্য অত্যন্ত গুরুতর এবং নির্দিষ্ট কিছু স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পরবর্তী খবর, জনগণনার পরিদেশে এনআরসি। দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন সেন্সাসের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কোনো উল্লেখ করেনি সরকার। এর অর্থ একটাই, দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সাসের পরই, আর সেই কারণে শুরু হয়েছে প্রবল জল্পনা। বাজেট বরাদ্দেও এনপিআর খাতে কিছু নেই, যা 2019 সালে করা হয়েছিল। সেন্সাসের পর সেই রিপোর্টের পাশাপাশি একটি সামগ্রিক জনসংখ্যা ও নাগরিকত্বের ডেটাবেস তৈরি করা হয়, সেটি এনপিআর। 2010 সাল থেকেই তা তৈরি হয়েছিল, কিন্তু 2027 সালের সেন্সাস থেকে সবার অলক্ষ্যে এনপিআর প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। 2019 সালে যখন এনপিআর ঘোষণা করা হয়েছিল সেই সময় প্রবল প্রতিবাদ করে বিরোধীরা। কাগজ দেখাবো না আন্দোলন সেই ইস্যুতেই শুরু। এবার এনপিআর প্রক্রিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে স্পষ্ট। সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সরকারি এনআরসি হবে, আর সেটা আসামের ধাঁচে, কারণ এনপিআর ছাড়া জনসংখ্যা ও নাগরিকত্ব ডেটাবেসের একমাত্র মাধ্যম এনআরসি। সেই ডেটাবেস ব্যবহার করা হয় সরকারি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বরাদ্দ এবং বাজেট তৈরির জন্য। সরকারি সূত্রের খবর, 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ। এপ্রিল থেকেই শুরু সেন্সাসের প্রথম ধাপ, অর্থাৎ গৃহ গণনা। 2027 সালের মার্চ মাসে জনগণনা শেষ হবে, তারপর এনআরসি। এই ধাঁচেই পরিকল্পনা নেওয়া হয়েছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে সেন্সাস সমাপ্ত হলেও রিপোর্ট প্রকাশ হবে সম্ভবত 2028 সালে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে হবে ডিলিমিটেশন। 2029 সালের লোকসভা ভোটের আগে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। ওই ডিলিমিটেশনের ভিত্তিতেই হবে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস। আসামের এনআরসি প্রক্রিয়ার পরই বিজেপি এবং মোদী সরকার বারবার ঘোষণা করেছে যে এরপর দেশ জুড়ে এনআরসি হবে। তবে পরবর্তীতে লোকসভা অথবা রাজ্যসভায় যখনই এই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে এখনও সিদ্ধান্ত হয়নি। যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন জানানো হবে। অর্থাৎ সরকার কখনোই সংসদে একথা বলেনি যে এনআরসি হবেই না, বরং বলেছে কবে হবে সেটা সিদ্ধান্ত হয়নি। সেই সূত্র ধরেই মনে করা হচ্ছে এবার সেন্সাস, এনআরসি, ডিলিমিটেশন সূচি তৈরি হয়েছে। 2019 সালে যখন জনগণনার সূচি ও বাজেট ঘোষণা হয় সেই সময় সেন্সাসের জন্য বরাদ্দ করা হয়েছিল 8,754 কোটি টাকা, আর এনপিআরের জন্য 3,941 কোটি টাকা। করোনার কারণে সেন্সাস ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থাৎ 2021 সালে হতে পারেনি। 2010 সালে ভারতে শেষবার হওয়া এনপিআর অনুযায়ী নাগরিকত্ব ও জনসংখ্যা ছিল 119 কোটি। 2027 সালের সেন্সাসে অনুমান করা হচ্ছে তা হবে 146 কোটি।
পরবর্তী খবর, আজ 7 সকালে ভুবনডোহর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাজারের 3টি দোকান। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলরাম বর্মনের গালামালের দোকান, ডালিম দাসের ইলেকট্রনিক্সের দোকান এবং অনুপ আচার্যের স্টেশনারি দোকান। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরের নীরবতার মধ্যে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দোলাই থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এবং পুলিশ বাহিনীও পৌঁছায়। তবে দমকল বাহিনী পৌঁছার আগেই 3টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দোলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্ত ও সহায়তার বিষয়টি দেখবেন বলে জানান বিধায়ক নিহার রঞ্জন দাস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।